2026-27 অর্থবছরের জন্য 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, এই এডিপি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার সমন্বিত রূপরেখা। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে 2026-27 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির খসড়া নিয়ে বৈঠকে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। এতে আসন্ন অর্থবছরের এডিপি ও আগামী 5 বছরের কৌশলগত আর্থিক পরিকল্পনা কাঠামো নীতিগত অনুমোদন দেওয়া হয়। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছে, এটা পুনরুদ্ধার কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে, এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এটা 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট। বৈঠকে 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এ সময় বিদ্যমান বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা। 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকার গুলো থেকে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি অথবা ইনএফিসিয়েন্সি, ওয়েস্টেজ, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া। একটা পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে, এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগ প্রাপ্ত হবে। এডিপিতে 15টি সেক্টরের মধ্যে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে 17,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে বিশেষ নীতিমালা প্রণয়ন ও কারিগরি শিক্ষায় বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমানো ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার মনোযোগ না দিয়ে সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দিচ্ছে, যা টেকসই অর্থনীতির পরিপন্থী বলে মনে করেন সিবিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে আগামী জাতীয় বাজেটের প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা নিয়ে প্রাক বাজেট আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এতে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন জানান, এবারের বাজেটে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। আগামী 11 জুন প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে নতুন সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় গবেষকরা বলেন, এবার প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এর মধ্যে ঘাটতি থাকতে পারে 1,30,000 কোটি টাকা। কর ফাঁকি যাওয়ার জন্য সবচেয়ে ইনস্ট্রুমেন্টাল হলো যারা এই কর ভ্যাট আদায়ের সাথে জড়িত, তারাই ব্যবসায়ীদের, ব্যক্তিদের বুদ্ধি দেয় কি করে কর ফাঁকি দেওয়া যাবে, এবং তারাই বলে যে এত টাকা দেন তাহলে হয়ে যাবে। ঢাকা শহরে মহিলাদের কাজে যোগদানের সংখ্যা বাংলাদেশের নিচে। পাবলিক ট্রান্সপোর্টেশন তৈরি করতে না পারেন, ইকোনমি আগানো খুবই ডিফিকাল্ট। আসন্ন বাজেটের 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির সমালোচনা করেন গবেষকরা। বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির পুরোটাই ঋণ নির্ভর, যা শঙ্কার। মূল অর্থনীতির মূল বিষয় সেটা হলো অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, এবং যার সবচেয়ে বড় প্রকাশ হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, সুদের হারকে কমানো এবং একই সাথে টাকার বিনিময় হারকে স্থিতিশীল রাখা ইত্যাদি বিষয় যেগুলি আছে
সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না। সেমিনারে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, বাজেটে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড যদি আমরা আগামী বছর বাস্তবায়ন করতে যাই, আগামী বছর মানে জুলাই আপ টু জুন 30 আমরা 80,000 ফ্যামিলিকে পাইলটিং করতেছি 3টা ফেজে। 2টো ফেজ আমরা অলরেডি করে ফেলেছি। ঋণ নির্ভর বাজেট বাস্তবতার মাঝে যুক্তরাষ্ট্রকে দেয়া বিশেষ বাণিজ্য সুবিধা চুক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অর্থনীতিবিদরা। একটা টাকা ফেরত চলে আসে, কতখানি দুর্ভাগ্য। জমির নামজারি, খাজনা প্রদান সহ বিভিন্ন সেবা আরও সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি কর্মকর্তাদের ফাঁকিবাজি ও দুর্নীতি বন্ধে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নজরদারি করবে মন্ত্রণালয়। অফিস থেকে বের হলেই স্বয়ংক্রিয়ভাবে নোটিশ যাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইলে। ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানি বন্ধে এরকম আরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভূমি অফিসে হয়রানি আর দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। টিআইবির রিপোর্টে বারবারই দুর্নীতির শীর্ষে থাকে গুরুত্বপূর্ণ এই অফিসটির নাম। সরকার যায়, সরকার আসে, কিন্তু চিত্র খুব একটা পাল্টায় না। এখন এই অবস্থা পাল্টাতে চায় বিএনপি সরকার। এজন্য অনলাইনে সেবা জোরদার আর তদারকি বাড়ানো হচ্ছে বলে জানালেন ভূমি প্রতিমন্ত্রী। ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত যেই বিষয়গুলো আছে এটার ব্যাপারে জনগণের মনে এটা স্বীকার করতে হবে একটা নেতিবাচক একটা ধারণা অনেক সময় এটা অনেকদিন দীর্ঘদিনের হয়তো অনিয়মের কারণে এটা আছে। পারসেপশনটা কিভাবে বদলে দেওয়া যায়। আমরা কিন্তু একটা নতুন ইন্টিগ্রেটেড সিস্টেম চালু করছি যেখানে আমাদের যে সরকারি একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন কিন্তু সবাইকে দেওয়া হয়। এটা জিও লোকেটর, আমার কথা হচ্ছে জিও রেফারেন্সিং, মানে আপনি শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন, তারপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার 5টা বাজে এসে চলে যাবেন, এরকম হবে না। আপনি যতক্ষণ ওই লোকেশনে থাকবেন এটাকে গ্রিন দেখাবে। এই লোকেশনের বের হলেই আমরা এই নোটিফিকেশন আমাদের ড্যাশবোর্ডে পাবো, যেখানে এটা রেড মার্কড হবে। সরকারি সেবা প্রদানে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। রিসেন্টলি এটা শুরু করে দেবো এবং এটা একদম ফাইনাল স্টেজে আছে। ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস, এসিল্যান্ড অফিস আর রেজিস্ট্রি অফিসে পদে পদে দুর্নীতি ও হয়রানির শিকার হন সাধারণ মানুষ। সবগুলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। এখানে আমাদের 3টা মন্ত্রণালয় খুবই সরাসরি ইনভলভ, একটা লোকাল গভর্নমেন্ট এবং ল মিনিস্ট্রি। আমরা চাচ্ছি যে আমরা যে খুব দ্রুত আমরা এক ছাতার নিচে আমাদের মন্ত্রণালয়ে নিয়ে আসা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করা। তিনি জানান, খতিয়ে দেখা হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুর্নীতির অভিযোগ। আমরা এটা ইনকোয়ারি করছি, আমরা এটা অনুযায়ী আছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে শুরু হচ্ছে ভূমি সেবা মেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে ই নামজারি, ভূমি কর প্রদান সহ অনলাইনে বিভিন্ন সেবা পাবেন সাধারণ মানুষ। আমাদের তো ভুল হতেই পারে, আপনারাই সেই সচেতনতা করেন। ভিসি অপসারণ সহ বিভিন্ন দাবিতে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার রেশ না কাটতেই আরেক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। এছাড়া ভিসি পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আশকুর রহমানের রিপোর্ট। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে চলমান আন্দোলন অব্যাহত আছে। সকাল থেকে শুরু হয়েছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। ডুয়েট ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে। নতুন ভিসি মোহাম্মদ ইকবাল রোববার সন্ধ্যায় যোগদান করলেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি করতে দেওয়া হবে না। 5ই আগস্টের পরে ছাত্রদের ম্যান্ডেট নিয়েই সম্পূর্ণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস। তারপরে জোরপূর্বক ভাবে ছাত্র দল, ছাত্র শিবির এবং ছাত্র শক্তি কমিটি দিয়েছে, যেটা আমরা সাধারণ শিক্ষার্থীদের বারবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা জানাই।
জানাই আসছি সবসময়, আবারও জানাচ্ছি যে এই ক্যাম্পাস 5ই আগস্টের পর যে ক্যাম্পাস আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার কি সমস্যা আছে সমাধানের প্রচেষ্টা নেবেন, তারপরে তো বোঝা যাবে যে তিনি কোন সমস্যার সমাধান করতে পারলেন কি পারলেন না। এখানে আমরা তখনই ইন্টারফেয়ার করবো যখন কোনো ফৌজদারি অপরাধ ঘটবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। তবে এ ঘটনা শেষ না হতেই আরেক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। এ নিয়ে নিরাপত্তা জোরদার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী লামিসা জামান। আমি দুটো জিনিস চাই, এক, আমার এই জিনিসের মামলা বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে কিছু হলে সেটা বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে করে, তারা ওই জিনিসের মামলা নিয়েছে, এইভাবে করেই ওটা তখনই হয়েছে। এবং দ্বিতীয়ত, আমি আসলে এই জায়গাটা থেকে আর উঠবো না, এবং এইটা আমার একান্ত, এটা আমি বারবার বলছি, একান্ত আমার আন্দোলনকারী এবং ভিকটিম হিসেবে সিদ্ধান্ত। এর আগে ইফটিজিং ও কটূক্তির দায়ে 3 জনকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া ভিসি অপসারণের দাবিতে আন্দোলন করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে টানা 8ম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অচল হয়ে আছে। আমাদের কর্মকর্তা কর্মচারী